তো আজকে আমরা সুলতান ডাইনেস্টির নেক্সট পার্ট পড়ছি নাসিরউদ্দিন মাহমুদ, যা টাইম পিরিয়ড ছিল 1246 থেকে 1265। ঠিক আছে, নাসিরউদ্দিন মাহমুদ। তো এর হিস্ট্রি মোটামুটি তোমরা কোনো বইতে সেরকম কিছু পাবে না, কিন্তু কোয়েশ্চেন এলে আসতে পারে। ঠিক আছে, তা আমরা জানবো একটু ডিটেলসে। মেন্সের এক্সপেক্টেড নাসিরউদ্দিন মাহমুদ, টাইম পিরিয়ড 1246 টু 1265। তো সুলতান রাজিয়ার মৃত্যুর পর কি হয়েছিল? তারপরে পরপর 14 জন সুলতান বসেছে। এবার পরপর 14 জন কি করে বসলো? সুলতানের সিট তো একটাই। যখন ওই দিল্লিতে কি হচ্ছিল, ওই 40 চক্র যেটা ইলতুৎমিশ তৈরি করেছিল, ওরা এতটাই পাওয়ারফুল হয়ে গেছিলো, এতটাই মানে এরোগেন্স হয়ে গেছিলো, এতটাই খারাপ মেন্টালিটির লোক হয়ে গেছিলো, মানে ইলতুৎমিশ যেই রেসপেক্টে এটাকে তৈরি করতে চেয়েছিল সেই রেসপেক্টে আর ওইটা কাজ করেনি। ইলতুৎমিশের যে ফলশ্রুতি ছিল যে এরা ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিষ্ঠা করবে, এরা ভারতের সব কাজে থাকবে, এরা ভারতের সব কিছু তৈরি করবে, যে 40 চক্র, তাই না? সেটা কিন্তু আর কাজ করেনি। নোবেল 40, তাই না? ওরা পুরো মানে ওরা আলাদা রকম হয়ে গেছিলো। আর ওরা কী করছিল, রাজিয়ার পর ইলতুৎমিশের আরও অনেক ছেলে ছিল, তাই না? ছিল তো, তাদেরকে একের পর এক সিংহাসনে বসাচ্ছিল। যা ওর মতো হচ্ছিল না, তার লাশ দিল্লির কোনো একটা জায়গায় খুঁজে পাচ্ছিল। কিছুদিন যাচ্ছিল, একটা লাশ, সে একটা সুলতানের লাশ কোনো জঙ্গলে পড়ে আছে। এর 40 জন, মানে এই যে 40 চক্রে এই করতে শুরু করেছিল। ওরকম পরপর মার্ডার হয়ে 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 16 জন। আজকে কোনো সুলতানের লাশ এই জঙ্গলে পাওয়া যাচ্ছে, আজকে কোনো সুলতানের লাশ নদীর, যমুনা নদীর পাশে পাওয়া যাচ্ছে। এইভাবে এরা মেরে দিত, এই 40 চক্র পাওয়া যায়। এটা সুলতানের লাশ এভাবে নদীর ধারে, কখনো মাঠে, কখনো জঙ্গলে পড়ে, এইভাবে 14টা ওরা পরপর চেঞ্জ করে। ঠিক আছে, পরপর 14টা চেঞ্জ করে। ওদের মতো কিছু মানে ওদের সাথে মনোমিলন যদি হচ্ছিল না, তো কিছু বি একটা প্রবলেমস হলে ওরা তাকে মার্ডার করে দিত। ঠিক আছে, এইভাবে কিছুদিন যাবার পর এই নাসিরউদ্দিন মাহমুদকে এরা লেটার পাঠায়। ঠিক আছে, যে তুমি সুলতান হও, আর তুমি সুলতান হলে আমাদের খুবই ভালো হয়, আর তোমাকে সুলতান হতেই হবে আর কি। কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ কে ছিল, কি করতো, তাই না? তো নাসিরউদ্দিন মাহমুদ খুবই সাধারণ প্রিয় মানুষ, মানে একদম সাধারণ একজন মানুষ ছিল। উনি সারা জীবনে কি কাজ করতে জানেন? উনি কোনোদিনই সুলতান হতে চায়নি। উনি নোবেল 40 বা বন্দে চাহেলগান বা 40 চক্রকে বললেন আমি সুলতান হব না। কিন্তু যেহেতু ওরা চাপ দিয়ে বলছে, এখন কিছু করার নেই, মানে এরও লাশ পাওয়া যাবে। ঠিক আছে, তিনি বলে যখন ঠিক আছে, যখন বলছে, কিন্তু ইনি করতেন কি? ইনি কেউ জানো? ইনি হচ্ছে ইসলামে প্রচুর বিশ্বাস ছিলেন। ইনি কোরআন তৈরি করতেন। কোরআন যে অনেকে লিখে, তো ওই যে লেখাগুলো ওরা ছোট ছোট করে তৈরি করতো কোরআন। ঠিক আছে, ধার্মিক ইসলামের ধার্মিক গ্রন্থ কোরআন তৈরি করতেন। তারপরে টুপি তৈরি করতেন, যে টুপিগুলো করে নামাজ পড়ে, বা এইভাবে মানে এইসব বিক্রি করতো উনি হাটে যেয়ে বোঝে। এই এমন একটা সুলতান ছিল যে সুলতান ছিল ঠিকই, রাজকোষে ছিল। তো রাজকোষে তো একটা বেতন হয় রাজার, বা রাজা ওখান থেকে সব খরচা করে। ও আজ অবধি নিজের খরচার জন্য রাজকোষ থেকে একটা টাকাও নেয়নি। এমন একজন সুলতান, একটা টাকাও নেয়নি। বুঝতে পারছে কেমন টাইপ? ও সুলতান থাকা অবস্থা ও কী করতো? ওই টুপি বিক্রি করতো, ওই কোরআনগুলো বিক্রি করতো, এতটাই ধার্মিক ছিল। তাহলে আমরা বুঝতে পারছি লোকটার একটা মানে ইম্পর্টেন্স, মানে কত সাধারণ লাইফ লিড করতো ইনি, তাই না? লিখবো আমরা, এই জন্যে একে বলা হতো দরবেশ সুলতান। লিখবো নাসিরউদ্দিন মাহমুদ was also known as দরবেশ সুলতান। ঠিক আছে, তাহলে দরবেশ সুলতান কাকে বলা হতো? কোয়েশ্চেন দেবে। নাসিরউদ্দিন মাহমুদ কেন বলা হতো? তিনি প্রচুর ধার্মিক ছিলেন। উনি রাজকোষ থেকে 1 টাকাও নেয়নি। যা হতো উনি তার টুপি বিক্রি করে, তিনি ইসলাম ধর্মের কোরআন নকল করে, ঠিক আছে, এগুলো করে বই ছাপিয়ে উনি এগুলো করে যা টাকা আসতো সে টাকাটা উনি ইনকাম করে। ভাবা যাচ্ছে তাহলে একবার তার ব্যাপার। তো এই সময়ে সিচুয়েশন কি চলছে ভারতবর্ষে?
এখন হচ্ছে 40 চক্রের যে আছে নোবেল 14 বন্দেই চেহেলগান, তাই না? এই যে 40 জন গ্রুপের মেম্বার, এরা এখন পুরো পাওয়ারফুল হয়ে গেছে, ওদের অনুযায়ী চলছে। কিন্তু সুলতান কি হয়েছে? ধার্মিক ব্যক্তি। সুলতান কিন্তু ভালো ব্যক্তি, একটা যোগ্য সুলতান পেয়েছে কারা? মানে আমাদের ভারত। কিন্তু উনি আবার দেশ চালাতে চায়নি, উনি সুলতান হতেই চায়নি, ওকে ধরে বেঁধে ওখানে রাখা হয়েছিল। তাহলে পুরো ম্যানিপুলেট কাদের দ্বারা হচ্ছিল? 40 চক্র। আর এই 40 চক্র অনেকজন ছিল, এরা বেসিক্যালি সবাই বিলংস টু তুর্কিমিনিস্তান। এরা বেসিক্যালি মানে ওই যে তুর্কি বা গজনি এইসব অঞ্চলের লোকেদেরকে রাখতো, এরা কোনো ভারতীয়দেরকে এইসব কিছু রাখতো না। একজন রেখেছিল রাজিয়া, তাই না? আফ্রিকার একজনকে, তাই না? আবিসিনিয়া। ওই জন্য ওকে এই নিয়ে কত কিছু শুনতে হলো বা কত কিছু পোহাতে হলো, তাই না? ইয়াকুবকে। তো ওই জন্য ওরা বেসিক্যালি নিজেদেরই লোক রাখতো তুর্কিমিনিস্তানের। এবার এই যে 40 জন ছিল, এই 40 জনের মধ্যে একটা লোক খুবই পাওয়ারফুল হয়ে যাচ্ছিল, মানে সব কিছুতে তার অ্যাক্টিভিটি একদম সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল। যদি বলতে যেতে সুলতানের গার্ড বলা চলে, সুলতানকে প্রোটেক্ট করা, বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো মিটিং ডাকা, বা কোনো এবার নেক্সট কিছু কোনো একটা অনুষ্ঠান ঘটানো, বা দিল্লিকে কীভাবে সাজানোর ব্যাপার হচ্ছে, বা সুলতানরা আবার কোথায় রাজ্য বিস্তার, কিছু বি একটা ব্যাপার হলে একটা লোক প্রচুর হাইলাইটেড হয়ে যেত। ওনার বক্তব্যই কী হতো? শেষ বলে মান্য করা হতো, ঠিক আছে? মানে ওনার দ্বারাই এই নোবেল 40 বা 40 চক্রকে পরিচালিত হতো। ওই লোকটার নাম হচ্ছে কি? গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? এই যে গিয়াসউদ্দিন বলবন, উনি একজন মেম্বার ছিলেন কোথায়? 40 চক্রের। আর উনি ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন 40 চক্রের। বেসিক্যালি ওকে বলতে পারি ইনি হচ্ছে মানে হেড অফ দ্য 40 চক্র সেই সময়কে অ্যাট দ্যাট টাইম। কিন্তু ওরা সবাই 40 জন যারা থাকে তারা মানে ওই যে 40 জনে কিন্তু বাঘা বাঘা লোক, ঠিক আছে? কিন্তু এনার কাজ অনুযায়ী সেই সময় চলছিল অ্যাট দ্যাট টাইম, বুঝতে পারলি তো? তিনি মোস্ট পাওয়ারফুল, আস্তে আস্তে প্রচুর পাওয়ারফুল হয়ে যাচ্ছিল 40 চক্রদের মধ্যে, ঠিক আছে? সব কিছু তিনি নিজের দায়িত্ব, নিজের মানে নিজের নাম ইসে ভাঙিয়ে বা নিজে করার যে আমি যে নিজে করবো সব কিছু, কিছু ব্যক্তি থাকে না আমি সব কিছু নিজে করতে হবে, ওই যে সব কিছু নিজে করার মেন্টালিটিটা এটা নিতে থাকবে, সব কিছু নিজে করবে। কে? গিয়াসউদ্দিন বলবন। উনি কিন্তু একজন 40 চক্রের মেম্বার। উনি বেসিক্যালি একজন দাস ছিলেন, ঠিক আছে? ওকে ইলতুৎমিশ স্লেভ হিসাবে কিনেছিলেন, ঠিক আছে? আগে জল বইতো, ওয়াটার ক্যারিয়ার ছিল, আগে জল বইতো উনি, ঠিক আছে? কিন্তু ওকে দাস হিসাবে কিনেছিলেন কে? তারপরে জল বওয়াতো কে কিনেছিলেন? ইলতুৎমিশ। যখন এইভাবে ইনি সব কাজেই করছেন, সব কাজের মধ্যে ইনার ইম্পর্টেন্স আছে, সব কাজেই যখন ইনার হাতে আছে, তখন নাসিরুদ্দিন মাহমুদ উনি দেখলেন যে ইনি যখন সব হচ্ছেন, তাহলে একটা কাজ করা যাক। দেখো উনি 40 চক্রকে প্রস্তাব দেয় যে ইনি যখন সব, আপনি যখন সব আছেন, তো আপনিই সবই থাকুন। তখন বলে যে সুলতান তো আপনারা আমাকে তো এখান থেকে হাঁটাবেন না, ঠিক আছে? আপনি তো আমাকেই সুলতান রাখবেন, বুঝতেই পেরেছি সেটা উনি চাইছে। উনি তো শান্তিপ্রিয় মানুষ, উনি তো এসব চায় না। তাহলে আমি একটা কাজ করে আপনাকে আমি একটা ডিপার্টমেন্ট দিচ্ছি, একটা দায়িত্ব দিচ্ছি, আপনি তাহলে সব কিছু পালন করুন, আমার দায়িত্বে তো সব কিছু হবে না ব্যাপারটা। তো তখন ও বলছে ঠিক হয়, তাই হবে। তখনও কী করে বলবনকে তিনি নায়েব নিযুক্ত করেন। নায়েব যে পোস্টটা, নায়েব নিযুক্ত করেন, আর একটা উপাধি দেন। উপাধি কী দেন? না, উলুগ খান, ঠিক আছে? এই যে উলুগ খান উপাধিটা কে দেয়? কোয়েশ্চেন যদি কোনোদিন আসে, নাসিরউদ্দিন মাহমুদ। তাহলে ওকে কি, যেমন আমরা বলবন কাকে বলি না, কে উলুগ খান নামে পরিচিত, কোয়েশ্চেন আসে। কিন্তু যদি কোয়েশ্চেন আসে কে দিয়েছিল উলুগ খান উপাধি, কী হবে? নাসিরউদ্দিন মাহমুদ। তো এই নাসিরউদ্দিন মাহমুদ ওকে উলুগ খান উপাধি দিয়ে ওকে তার নায়েব নিযুক্ত করেন। নায়েব মানে কি? নায়েব মানে হচ্ছে সব থেকে বড় পোস্ট অ্যাট দ্যাট টাইম, মানে সুলতানি। উনি সব কিছু দেখাশোনা করবেন। আর এই যে উলুগ খাঁ মানে কি? উলুগ খাঁ হচ্ছে ইরানের, এরা তো বেসিক্যালি ইরানকে ফলো করতো, যে ইরানের সব থেকে বড় যোদ্ধাকে উলুগ খাঁ বলা হতো, ঠিক আছে? তাহলে ইরানের সব থেকে বড় যোদ্ধাকে কী বলা হতো? উলুগ খাঁ, ঠিক আছে? আর উলুগ খাঁ উপাধিটা দিল, বলবন পেলে উপাধিটা দিল কে? নাসিরউদ্দিন মাহমুদ। কারণ ওর হাতে সব কিছু হ্যান্ডওভার করে দেওয়া হলো, যা প্রশাসনের যা যা কাজ সব কার উপর হ্যান্ডওভার করে দেওয়া হলো?
বলবনের ওপর। আর উনি তো নিজেই সুলতান হতে চাইতেন না, নাসিরউদ্দিন মাহমুদ। তো যেহেতু ওকে হ্যান্ডওভার করে দেওয়া হলো, ওনার হাতে সব কিছু হয়ে গেল, উনি এবার কি প্রশাসন ভালো করে চালাবে, আর ও শুধু নিজের যা মানে ধার্মিক ব্যাপারটাই থাকবে, ধার্মিক নিয়েই থাকবে। উনি তো এরকমের মধ্যে আসতেও চাইনি, প্রথম ব্যাপার। দিয়ে বলবন আস্তে আস্তে মানে সুলতান ডাইনাস্টি ইম্পর্টেন্ট হতে লাগলো, যে 40 জনের মধ্যে কী হলো, ইম্পর্টেন্স একজন হতে লাগলো। তো যখন 40 জনের মধ্যে একজন ইম্পর্টেন্ট হবে, তখন বাকি 39 জন কী হবে, আস্তে আস্তে কম হতে থাকবে, ঠিক আছে। আর তাদের মধ্যে কী সৃষ্টি হবে, ক্ষোভ সৃষ্টি হবে। আর কিন্তু ওকে বলতে পারবে না, কেন ইনি তো অন্যরকম। হ্যাঁ, যদি ভালো হতো সেটা আলাদা ব্যাপার, তাহলে তো উনি রাজা হতেন। তো এইভাবে দিল্লির সিংহাসনে একটা এরকম ব্যবস্থা চলবে। মেন থাকবে কে, রাজা, আমাদের রাজা। কিন্তু রাজাকে পুরো ক্ষমতাটা কার হাতে চলে যাবে, নায়েবের হাতে চলে যাবে। আর নায়েব সে সময় থাকবে কে, গিয়াসউদ্দিন বলবন। দেন উলুগ খা টাইটেল নিয়ে উনি রাজকার্যটা চালাবে একচে তার নামে। এবার বলবন দিন দিন পাওয়ার হয়ে যাচ্ছে। তো বলবন বলবে তো ভালোই লাগে ওনার রীতিমতো, এবার সব পাওয়ারগুলো উনি ডিট্রয়েট করছে। আর ওনার সুলতানকেও খুব ভালো লাগে। তখন উনি বলে, যখন আমি এখান থেকে আস্তে আস্তে সব ভালোই পাচ্ছি, সুলতান আমাকে এতটা ইজ্জত করছে, তাই না, সবই ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করবো। খুবই ডিপ্লোম্যাটিক ছিলেন তিনি। বলেন তাহলে আমার মেয়ের সাথে সুলতানের বিয়ে দিয়ে দিই। ও কী করে দেয়, নিজের মেয়ের সাথে নিজের মেয়েকে সুলতানের সাথে বিয়ে দিয়ে দেয়। সেকেন্ড ফার্স্ট কাজ করে ওখানে একটা রিলেশন ও ফেলে দেয়। হ্যাঁ, নাসিরউদ্দিন মাহমুদের সাথে, নাসিরউদ্দিন মাহমুদের সাথে বলবনের মেয়ের বিয়ে দিয়ে দেয়। কেন, ও তো দেখে, হ্যাঁ, মানে শ্বশুর হয়ে যাচ্ছেন। তাহলে কি ডিপ্লোম্যাটিক ব্যাপার খেলছে উনি, বুঝতে পারছি। ও তো দেখছে না, আর তো ছাড়া যাবে না। আস্তে 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 মানে এটা মানে সেই সময় তো ম্যাট্রিমনি অ্যালায়েন্সগুলো তো কি মানে কিংদের সাথে করা হতো না, যাতে রাজ্য বিস্তারের জন্য। তো উনি দেখেছেন একদম এরকম ছেলে পাওয়া যাবে না যে সবসময় ধার্মিক ব্যক্তি, তাই না, অধর্ম নয়, ঠিক আছে, ছেলে ভালো। আর ও তখন এই গেমটা খেলে দিয়েছে, ওর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার যখন ওর এবার কে ছিল, রাজা কে ছিল, রাজা একটা গরিব লোক ছিল, নাসিরউদ্দিন মাহমুদ। উনি রাজা, ওকে করে দেওয়া হয়েছিল, কিন্তু ও নিজের খরচা ছাড়া 1 টাকা অন্য কোথাও হাত দিত না। এবার একদিন এখানে এমন হয়, বলবনের মেয়ে, তাদের বিবাহিত সংসার চলে। তো বলবনের মেয়ে, বলবন তো একটা উলুখ্খা, ওর তো অনেক বড় পোস্ট, ঠিক আছে, রাজাও বড় পোস্ট, কিন্তু উলুখ্খাও বড় পোস্ট। তার মেয়ে মানে বলবন ওকে কেমনভাবে রাখবে, একদম ছোটো থেকে ভালোভাবে আদর করে রেখেছে। এবার বলবন ওকে বিয়ে দিয়েছে। কিন্তু নাসিরউদ্দিন মাহমুদ তো ইসের কিছুই নেয় না, রাজার বাড়িতে থাকে না, রাজার সিংহাসনে সেরকমভাবে জাস্ট বসতে বসে, ও রাজার কোনো কিছু নেয় না। দিয়ে ওর মেয়ে তো প্রচুর প্রবলেমস হয়। একদিন নাসিরউদ্দিন মাহমুদকে বলে যে তুমি রাজা আর আমি রানী, কিন্তু আমার আজকে আমাদের বাড়িতে একটাও নগর চাকর না, আমাকে সব কাজ নিজে করতে হয়, এটা কেন হবে, কোন রাজা এরকম হয়। দিয়ে ওর সাথে একদিন কথা লাভ করে যে না, এটা তো ঠিক না, আমি রাজা, আমার বাড়িতে একটাও নকর নেই, আমরা সব কাজ করতে হয়। তাহলে তোমার কাছে এত রাজকোষ আছে, তুমি রাজকোষ থেকে টাকা বার করে নিও, তুমি এগুলো করো, তোমার কাছে টাকা যদি না থাকে তো। দিয়ে নাসিরউদ্দিন মাহমুদ বলে যে ওই রাজকোষটা দেখতে পাচ্ছ না, ওই যে রাজকোষে যে টাকাগুলো, সেটা আমার টাকা নয়, এটা হচ্ছে জনগণের টাকা। আর এই টাকা আমি 1 টাকাও আমাদের কিছুতে খরচা করতে পারবো না, এই টাকা সব জনগণে খরচা হবে। যদি আমি কোনো দিন কামাই বা আমি কোনো দিন যদি আমার এই যে আমি যা ব্যবসা করি সেটাতে যদি আমি তোমাকে যদি নখর রাখতে পারি, তো আমি অবশ্যই রাখবো। আমি এখনও সেটা করে উঠতে পারিনি। এখান থেকে বুঝতে পারছি রাজাটা কীরকম ছিল। ওকে দরবেশ সুলতান এমনি বলা হতো না, একটা ট্রিমেন্ডাস একটা ভালো সুলতান, তাই না। কিন্তু উনি রাজা আর ধার্মিক লোকের মধ্যে পার্থক্য আছে তো। যখনই এটা বুঝতে পারে গৌতম বুদ্ধ যে আমি ধার্মিক লোক হয়ে গেছে, আমি সমাজ সেবা করবো, তাই সে রাজা হতে পারবে না, তাই না, তাই রাজকার্য ছেড়ে দেয়। এটাকে তো রাজা রাখা হয়েছিল, ঠিক আছে। ইনিও ছিলেন যাতে আর যেন কারোর মৃত্যু যেন না হয় এভাবে রাজ পরিবারের, তাই না। এই দিন দিন লোক একটা লোক মরে যাচ্ছে, যদি আমি থেকে যদি সেখান থেকে সে মৃত্যুটা কমানো যেতে পারে তো অবশ্যই থাকতে পারি, ঠিক আছে। প্লাস বিয়ে শাদী হয়, তো বলবনের মেয়েকে বলে বা ওর ওয়াইফকে বলে যে এরকম ব্যাপার, ওয়াইফ তো মানবে না, ঠিক আছে। আর দিল্লি জুড়ে রাজকার্য পুরো কার হাতে চলে আসে, বলবন হাতে। কিন্তু বাকি যে 39 জন আছে, তারা কি ওখানে 40 জনের গ্রুপ, তো ওদের বসতো, মিটিং বসতো, 40 জন সহমত হতো, এগুলো ব্যাপার ছিল ওদের, ঠিক আছে। ও 40 জন হেভি ইম্পর্টেন্ট ছিল।
তো বলবনের এত উচ্চ আকাঙ্ক্ষা, বলবনের এত কাজে অ্যাক্টিভিটি এইসব দেখে না বাকি 39 জনের কী হলো, রাগ হতে লাগলো আস্তে আস্তে আস্তে। তো বাকি যখন 39 জনের রাগ যখন হতে লাগলো, যখন আর কেউ নিতে পারছিল না ব্যাপারটা, বলবন এতটা হয়েছিল এদেরকে আর তো মানে ও 39 জন যে কাজও একাই করছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একা দেখছিল। যখন একা দেখছিল বাকি 39 জন তো বসে আছে, তখন ওরা তো গুরুত্ব কমে যাচ্ছে। আর যে গুরুত্ব কমে যখন ওরা কি সাইড ফিল হচ্ছে মুন্না ভাইয়ের মতো, তাই না? মুন্না ভাইয়ার মতো সাইড ফিল হচ্ছে ওর, যে কাজটা এখন গুড্ডু ভাইয়া করছে, তাই না? তো এই যে সাইড ফিল হচ্ছে ব্যাপারটা, এইটাই তখন ওর নিতে চাপ হচ্ছে সবারই, 39 জন, কারণ সব কাজও একা করছে, ইচ অ্যান্ড এভরিথিং কাজ, যা যা কাজ আছে। তখন বাকি লোক বলে যে কী করা হবে, তখন বাকি ওরা মিটিং বসে। মিটিং বসার পর ওর যেহেতু মেজরিটি আছে 39 জন, ঠিক আছে, কেউ কারোর উপর কিছু করতে পারবে না, কেন ওর ওইভাবেই 40 চক্র এইভাবেই তৈরি হয়েছিল। হ্যাঁ, ও হেড হতে পারে, ও হেড হতে পারে, সব কাজ করছে, সুলতানকে উলুক খাঁ উপাধি দিয়েছে, কিন্তু সুলতানের উপরে তো না। এখন এরা কি করে, এরা 39 জনকে বলে, এরা এর বিরুদ্ধে গেমবাজি শুরু করে দেয়। কার বিরুদ্ধে? বলবনের বিরুদ্ধে। এর বাকি 39 জন মিলে সুলতানকে লেটার লিখে সুলতানের কাছে যায়, সলা পরামর্শ করে, আর সলা পরামর্শ করার পরে বলে যে আমরা চাইছি যে একে ট্রান্সফার করে দেওয়া হবে, হাসিতে ট্রান্সফার করে দেয়। দিল্লির ওই পাশে একটা জায়গা আছে নর্থে, হাসি, ওই হাসিতে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। এবার সুলতানকে ওরা ঘিরে দেয় 39 জন, যে তুমি কী করবে বলো, তুমি আমাদের ওর একার কথা শুনবে না আমাদের 39 জন কথা শুনবে? আর সুলতান এইসবের মধ্যে থাকতেই চায়নি, ঠিক আছে। সুলতানকে তো পুরো করেছে, কিন্তু সুলতান যদি বলে তো হবেই। তো সুলতান তখন ভাবে যে একে হাসিতে ট্রান্সফার করে দেবো, এখান থেকে দিল্লি থেকে পাঠিয়ে দেবো, বলে ওকে তো আমরা বলছি না যে ওকে শুধু ট্রান্সফার করে দেবো বাইরে, ওখানে হাসিটা দেখতে হবে, ওইসব ওখান থেকে দিল্লিটা আমরা দেখে নিচ্ছি। তো সুলতান তো খুব চাপে পড়ে যায়। তো সুলতান এসে সুলতান হিসাবে দেখে যে মেজরিটি পার্ট যখন বলছে ওকে ট্রান্সফার করে দাও, সুলতানও পারমানা জারি করে ওকে ট্রান্সফার করে দেয় হাসিতে। বলবন্ত কিন্তু রেগে বেগে চলে যায় হাসি, ঠিক আছে, হাসিতে চলে যায়, বলবন্তের পোস্টিং হয়ে যায় একদম দিল্লি থেকে এখানে হাসিতে ওর ট্রান্সফার হয়ে যায়। আর তখন বাকি 39 জন পুরো মজা পায় যে এবার আমাদের হাতে আসবে কাজ বাজ, তাই না, এবার ওর প্রভাব প্রতিরকম হয়ে যাবে। কিন্তু লোকটার নাম ছিল বলবন, ঠিক আছে। আর এর জায়গায় চলে আসে ইমান উদ্দিন রোহানকে দিল্লিতে 39 জনের মধ্যে একজনকে এখানে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তাহলে ট্রান্সফার ইমান উদ্দিন রোহানকে রাখলো আর একে পাঠিয়ে দিল, কাকে? বলবনকে পাঠিয়ে দিল। আর ইমান উদ্দিন রোহানকে আমাদের এখানে ডেকে নেওয়া হলো। আর এই ইমান উদ্দিন রোহান যে আছে, ইমান উদ্দিন রোহানকে তখন আবার কি করে দেয়, যে বলবনের কী উপাধি, তখন বলবনের এইটা দিয়ে দেয়, বলবনের এইটা কী ছিল, উলুক খাঁ, তখন উলুক খাঁ উপাধিটা দিয়ে দেয় আর ওকে নায়েব বানিয়ে দেয়। পুরো অপমানিত হয় কে? বলবন। তো বলে ঠিক আছে ইবি ঠিক আছে। তো যখন আস্তে আস্তে যাচ্ছে, তো বলবন হাসিতে আছে, রোহান ইমান উদ্দিন রোহানকে ট্রান্সফার করে দিলে এখানে দিল্লিতে, আর ও চলে গেল হাসিতে এখানে, ঠিক আছে। এইবার উলুক খাঁ টাইটেলটি ইমান উদ্দিন রোহানকে দিয়ে দিল, ঠিক আছে। এই যে ইমান উদ্দিন রোহান, এর নাম শুনেছে কোনোদিনও? ঠিক আছে, ইমান উদ্দিন রোহান নামটা এতটাই ইম্পর্টেন্ট যে ইনি একজন ট্রান্সজেন্ডার ছিলেন, মানে একটা আমরা যেটা বলি হিজড়া বলি জানো না, উনি হিজড়া ছিলেন, ঠিক আছে। একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি ছিলেন ইনি, ভাবা যায়? হ্যাঁ, এবার তখনও ট্রান্সজেন্ডার ছিল, তোমাদের যেমন প্রশ্ন আসছে, আর এখনকার থেকে তখন তাদের প্রচুর বড় ইজ্জত ছিল, তাই না, তাই এত বড় পোস্টে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তখন ওদেরকে ইজ্জত দেওয়া হতো। কেন পড়ছি আমরা পরে যখন মালিক গাফুর, তাকেও আমরা ওইরকমই ট্রান্সজেন্ডার টাইপের পাবো, কিন্তু ওকে কত বড় বড় পোস্টে রাখা হবে এদেরকে। তার মানে আগেকার লোকেদের একটা দেওয়া হতো, যাদের যোগ্য ছিল তাদেরকে তো দেওয়াই হতো। স্লেভ দাস সিস্টেম চলতো ঠিকই, কিন্তু যারা যোগ্য ছিল সেই যেখানকার হোক তাদেরকে জায়গা দেওয়া হতো। তো বলবন কী হয়, বলবন রেগে আস্তে আস্তে মনে মনে রাগ থাকে, কিন্তু বলবন হাসিতে চলে যায়, আর এখানে দিল্লিতে এরা বাকি 39 জন সে নিজের মতো করে চালাতে থাকে, ঠিক আছে। আর রোহানকে দিয়ে পরে পুরো রাজকার্য চালায়, মানে সব কিছু উলুক খাঁ উপাধি পায়। কিন্তু বলবনের একটা ব্যাপার ছিল, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি অ্যাপয়েন্ট করেছিল। হোয়াট ইজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি? বলছে কি করো, যখন এমনি খেলা হবে বা যখন এমনি খারাপ সময় হয় না, তখন একটা জিনিস করতে হয় মানুষকে, এটা বলবন কিন্তু শিখিয়ে গেছে, কী বলো তো? হ্যাঁ, শুধু দেখো আর ওয়েট করে থাকো, দাঁড়াও আর দেখো,
ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি। প্রথমে উনি ধৈর্য ধরলো বছর খানেক মতো, দিয়ে দিল্লি থেকে ও সব দেখতে হচ্ছে কী হচ্ছে, ওরা কতটা অবধি যেতে পারছে, ভালোই যাচ্ছে। হাসি থেকে প্ল্যান করলো, আর প্রত্যেক 5 দিন 10 দিন 20 দিনের মাথায় এই 40 চক্রের একজন করে গায়েব হতে থাকলো দিল্লি থেকে। উনি কিন্তু দিল্লিতে নেই, উনি আছে হাসিতে। কিন্তু এমনভাবে উনি মেকানিজম চালানো যে প্রত্যেক 5 দিন 10 দিন 15 দিনের মাথায় যখন যেমন করে 39 জন থেকে কখন 38 জন হচ্ছে, 38 জন থেকে 37 জন হচ্ছে, 37 এমনি করে আস্তে 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 সব কটাকে কী করলো, তাদের গায়েব করতে লাগলো মেম্বারদের। আর এই মেকানিজমটা কে করছিল সেটা সব ভালোভাবে জানা ছিল সবারই, কে, বলবন। ঠিক আছে, তো বলবনকে তো সবাই ভয় করতে লাগলো। ঠিক আছে, এরকম একটা ব্যবস্থা চলে যাচ্ছে, নোবেল 40কে মারছে, 40 চক্রকে মারছে, মানে 4 ঠিকানা ব্যাপার নয়। এ কত পাওয়ারফুল রুলার হতে পারে এটা, এ কত থেকে মেকানিজম করছে এটা। দিয়ে নাসিরুদ্দিন মাহমুদ ওকে ডেকে পাঠায় যে তুমি এসো। দিয়ে নাসিরুদ্দিন মাহমুদ আসে, ঠিক আছে, দিল্লিতে। নাসিরুদ্দিন মাহমুদ ডেকে পাঠায় যে এ আসে দিল্লিতে, বলবন দিল্লিতে আসার পর বলবনকে আবার কি করে উলুখ্খা পোস্টটা দেয়, উলুখ্খা উপাধি দেয়, নায়েব পোস্টটা দেয়, দিয়ে ওকে আবার ওই পোস্টে রাখে। ঠিক আছে, বাকি যতজন বেঁচে ছিল 40 চক্রে। ঠিক আছে, কিন্তু তিনি আস্তে আস্তে কি বললাম না, যে একবার তোমার সাথে ধোঁকা করবে সে আবার করবে, তো উনি তো জানতো। তো ও কী করলো, নাসিরুদ্দিন মাহমুদকে ও সব উপাধি পাবো কিচ্ছু বলেনি, যে কিছুদিন গেল নাসিরুদ্দিন মাহমুদকে ও অ্যারেস্ট করে নিল। ঠিক আছে, বলবন অ্যারেস্ট করে জামাইকে অ্যারেস্ট করে দিল, অ্যারেস্ট করে কারাগারে দিয়ে দিল। ঠিক আছে, কারাগারে দিয়ে দিল, আর ও কী করে নিল, দিল্লির সিংহাসনে বসে গেল। ঠিক আছে, আর যে কারাগারে শুধু কারাগারে দিল না, কারাগারে আবার বিষ খাইয়ে মেরে দিল নাসিরুদ্দিন মাহমুদকে। যে নাসিরুদ্দিন মাহমুদকে বিষ, মেয়েটা মেয়ে জায়গায় থাকবে, তো কোনো ফিলিংস নেই সব কিছু। রাজা যেটা পরে বলবে আমাদেরকে, আলাউদ্দিন খলজি বলবে কিং সিম হ্যাজ নো কিংসিম, রাজার কোনো আত্মীয় নয়, রাজার কোনো আত্মীয় নেই ভাই, এটা রাজধর্ম। আজকেই পড়বি, আজকে আমরা সুলতানি ডাইনেস্টির সব থেকে ভয়ঙ্কর অধ্যায় পড়তে চলেছি, আজকে ইতিহাসের আমরা সব থেকে ভয়ঙ্কর অধ্যায় পড়তে চলেছি। তো কী হবে এবার, নাসিরুদ্দিন মাহমুদকে মেরে দেবে, নিজের জামাইকে মেরে দিল। মেরে দেওয়ার পর কী হবে, মানে ইলতুৎমিশের রাজ পরিবারের যতজন থাকবে সবাইকে মেরে দেবে উনি, বাচ্চা থেকে শুরু করে সবাইকে মেরে দেবে। ইলতুৎমিশের রাজবংশে যতজন, রাজবংশ অনেক পরিবার, অনেক বড় পরিবার, সবাইকে এক এক করে হত্যা করবে। এবং ছোট ছোট বাচ্চা, ঠিক আছে, সে মানে তারা মানে দুধ খায় ওরকম বাচ্চা, তাদেরকেও গলা কেটে দেবে। বলবো ভাবা যায়, কাউকেও রাখে না, দেখবে রাজবংশের উনি কাউকেও রাখে না, ইচ অ্যান্ড এভরি পার্সনকে উনি ডেকে ডেকে চিহ্নিত করে করে সবাইকে কেটে কেটে মেরে দেবে। বলছে ওই রাজ পরিবারের যে আঙিনা, যে অঞ্চলটা, সেখানে শুধু রক্ত আর রক্ত ছিল, কোনো বাচ্চা বুড়ো বয়স্ক কাউকেও ছাড়েনি উনি, পুরো রাজ পরিবার একদম রক্তে রক্তাক্ত করে দিয়েছিল। তার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে।